সো আমার আব্বা প্রেমের বিয়েটাকে কখনোই সহজভাবে নিতে চায় না। ওর অনেক গুণগ্রাহী তৈরি হইতেছে, তারা ওকে প্রপোজ করতেছে। এটার জন্য সুক্তিতন নিয়ে আমি তিনজনে মার খাইছি, মানে আমার দুই বোন এবং আমি। আমি আইভি, শাকিলা আইয়ুব আইভি। আমি পিয়ালের বন্ধু, ছোটবেলার বন্ধু। আমি একটা বেসরকারি একটা ব্যাংকে আছি। আর এই হচ্ছে আমার হাজবেন্ড। আমি ইফতেখার আহমেদ, ইফতি ডাকে অনেকে, আর একটা পেট নেম আছে, ওটা না বলি। আর আমি একটা সফটওয়্যার ফার্মে আছি অ্যাজ এ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। আর এটা হচ্ছে আমাদের মেয়ে, একমাত্র মেয়ে, লিয়ান আনসার আহমেদ অরিত্রী। আমাদের যেহেতু আমরা একই ইউনিভার্সিটির, আমাদের একই ব্যাচমেট, আমরা একই সেমিস্টারে আমরা স্টার্ট করেছিলাম। আমাদের প্রথম যোগাযোগটা যেটা ফর্মাল যোগাযোগ, সেটা আসলে একটা ক্লাসেই হয়েছিল আর কি, ক্লাসের উইদিন দ্য ক্লাস কমিউনিকেশন। এর আগে ওর সাথে আসলে ওই রকম কোনো কথা হয়নি, ক্লাসেই প্রথম কথা। আর নিজস্ব মানে যোগাযোগটা যদি হয় এরকম যে একপাক্ষিক, মানে ওইটা আমার তরফ থেকে হয়েছিল আর কি। বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটি আমরা সেমিস্টারটা স্টার্ট করি 2003-তে। সো আমার যতটুকু মনে পড়ে, আমাদের ফার্স্ট সেমিস্টারে ওর সাথে কোনো ক্লাস ছিল না, সেকেন্ড সেমিস্টারে আমরা স্টার্ট করি একসাথে। তো প্রথম সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টারে আমি ওকে নোটিস করি যে একটা মেয়ে আসলো শাড়ি পরা। মোস্ট প্রবলি ওদের কোনো প্রেজেন্টেশন ছিল, উই আর ফ্রম দ্য ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আমি কম্পিউটার সায়েন্সের ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের। সো মানে খুব মানে ভালো লাগলো আর কি দেখে, যে অনেকেই তো থাকে আসে এরকম, বাট একটা টিপ দেওয়া খুব স্নিগ্ধ এরকম একটা ব্যাপার লাগছিল আর কি। ওই ফার্স্ট নোটিস করা আর কি। পরে দেখলাম যে পরের সেমিস্টারে আমাদের সাথে ক্লাস করতেছে, সো সেম ব্যাচ। আমার ওরকম এক্সাক্ট মনে নাই, বাট ওটা একটা ইংলিশ ক্লাস ছিল। ইংলিশ ক্লাসেই কোনো একটা কমিউনিকেশন হয়েছিল, পরিচয় হয়েছিল ওই সময়ই আর কি। রোল প্লে মানে কনভারসেশন করার মতো খানিকটা, যে আসলে পরিচিত হওয়া এই আর কি। প্রথম একটা ইংলিশ কোর্স ছিল ওটা ফার্স্টের দিকে, আসলে পেয়ার করে দেওয়া হয়েছিল। মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে যে ম্যাডাম বলেছিল যে এখন তোমরা পাশে যে আছে তার সাথে তোমরা কথা বলবে, কনভারসেশন প্লে করবে, ওই ফার্স্টে। মানে কি বলছিলাম আসলেই মনে নাই, কারণ আসলে না, আমি অবাক হয়েছিলাম যে এই মেয়েটা ইজ ইন আওয়ার ক্লাস নাও। সো এটা একটা কথা, মজার কথা মনে আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাস টিচার ছিল সে ওকে খুব আদর করতো, এবং আমাদের যে মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল, ক্লাস টিচারের সাথে যে ম্যাম ছিলেন, ও সেই ম্যামের খুব পাগল ছিল, আমাকে সবসময় বলতে থাকতো ওই ম্যামকে খুব ভালো লাগে, অমুক তমুক, এগুলো নিয়ে ওর সাথে আমাদের সবার খুব কনভারসেশন হতো। বাট সে যে তখন আমার সাথে কথা বলার জন্য এগুলো বলতো, এটা আমি আসলে পরে এসে বুঝতে পারছি। সো আমি জানতাম যে ম্যামকে ওর খুব ভালো লাগে, ও তাকে খুব পছন্দ করে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আমাদের মধ্যে, কিন্তু ওটা মনে হয় আমার সাথে কনভারসেশন চালানোর একটা বুদ্ধি আর কি, পরে বুঝতে পারলাম। ব্যাক ইন 2003 আমাদের আসলে দুইজনের একসাথে দেখা। সো ওই যে বললাম ক্লাসেই দেখা। সো এরপর থেকে আসলে যেটা হয়, আমি খুব মিশুক প্রকৃতির একটা ছেলে, সো আমার সাথে মেয়েরা হোক ছেলেরা হোক ইট ডাজন্ট ম্যাটার, বুঝতে বাধ্য লোকজন। সো আমরা দেখা গেল যে আমরা একটা রেসিডেন্সিয়াল সেমিস্টারে আমরা একসাথে ছিলাম, অনেক ছেলে মেয়ে একসাথে, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো ওইখানে দেখা যেত যে আমরা খাবারের পরে একটা সময় আমরা আড্ডা দিতাম সবাই ছেলেমেয়েরা একসাথে, এবং ও গান গাইতো। ও যে গান গাইতো এই ব্যাপারটা আমাকে অনেক মুগ্ধ করছিল বেশি। এবং আমি আসলে খুব নিভৃতচারী একটা মানুষ, আমি আমার একটা সার্কেল ছেড়ে আমি একটা রেসিডেন্সিয়াল সেমিস্টারে থাকবো, এটা আমার জন্য খুব একটা পেইনফুল একটা ব্যাপার ছিল। বাট আমি আমার রুম থেকেই বের হইতাম যে শুধুমাত্র যে এই গানের এই জায়গাটুকুতে যাতে আমি থাকি, এবং মানে এখানে যাতে আড্ডাটা হয়, ওরা যাতে থাকে। তখন আসলে ওই মনের মধ্যে ওই যে যেটা বলে যে একটা ব্যাপার, ওইটা আসলে তখনও ওইভাবে আস্তে আস্তে গ্রো করতেছে, আমি এটা আসলে বুঝি নাই, সেটা বুঝি আমি 2005-এ এসে। প্রপোজের ব্যাপারটাতে যদি আসি, তাহলে সেটা হচ্ছে যে আমি ওকে প্রপোজ করেছিলাম, সেটা হচ্ছে 2005-এর 1 জানুয়ারি। সো আমার আসলে ওইরকম প্ল্যান ছিল না যে আমি আসলে ওই দিনই ওকে প্রপোজ করবো। আমি অনেকদিন ধরে গুছাচ্ছিলাম ব্যাপারটা নিজের মধ্যে যে ওকে বলবো, বাট সাহসে কুলাইতেছিল না। ডিনায়াল বলে একটা ব্যাপার আছে, ওইটা আসলে সবাই নিতে পারে না, আমার ওই ভয়টা কাজ করতেছিল। বাট 2005-এর 1 জানুয়ারি আমাদের ক্লাসও ছিল। আমি যখন আসি, আমাদের সামহাও আমার আসার কথা ছিল যেই সময়, আমি একটু দেরি করে আসি, আমি অলওয়েজ লেট সব জায়গায়। সো ওই দেরিটা যে করলাম এবং ওর সাথে যে দেখা করার কথা ছিল, তখন আমরা আসলে
উই আর মিটিং হিয়ার অ্যান্ড দেয়ার আউটসাইড অফ দ্য ক্লাস, আমরা গল্প করছি, কোথাও একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ফ্রেন্ডরাও থাকছে সাথে, অথবা কখনো আমরা দুজনেই শুধু যাচ্ছি। সো ওই দিন দেরি করার কারণে, একে হচ্ছে বছরের প্রথম দিন, এবং দেরি করলাম যে ও আমারে ঝাড়ি দিল, এবং খুব মানে ঝাড়িটার মধ্যে একটা অধিকার একটা ব্যাপার আছে। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো ভাবতেছি ওই রকম, তুমিও তো আমার ইশারা দিলা ওই রকম। সো এই যে অধিকার নিয়ে কথা বলার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমি আসলে তখন আর দেরি করি নাই। ওই সূর্য ডুবার আগে আমাদের বাসায় ফিরতে হবে, তো গোধূলি লগ্নে আমি বলে দিলাম যে আমি ভালোবাসি। এতই হঠাৎ ঘটছে ঘটনাটা, আর তুই তো আমার আব্বাকে চিনিস, সো আমার আব্বা প্রেমের বিয়েটাকে কখনোই সহজভাবে নিতে চায় না। সো ওইটা একটা ছিল আমার মধ্যে যে না, আমি কখনো প্রেম করব না, অথবা এই ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু মানে এটা বললে হয়তো খুব কাব্যিক শোনাবে বা বইয়ের ভাষায় শোনাবে, মনে হবে যেন কবিতা বলতেছি, বাট ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওকে আমি না করতে পারি নাই। কেন পারি না আই ডোন্ট নো, মানে হয়ে গেছে ব্যাপারটা। কেন হয়েছে সেটা আমি এখনো জানি না, ঠিক আছে? এত বছর পরে, 16 বছর পরে এসে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। এটা হচ্ছে গডফাদার মুভির মতো, মেইন ক্যারেক্টার মার্লন ব্র্যান্ডো যে বলছিল, I'm going to offer you something you cannot refuse. Yes. So It was like that. in that ও way আমাকে বলার পর আমি আসলে নরমালি কি হয়, আব্বু প্রেম মানবে না, এজন্য কিন্তু আমি কখনো ওই দিকে ভাবিই নাই। কেউ কখনো কিছু বললে আমি ভাবছি যে না, এটা ইটস নট পসিবল, মানে আমার দিক থেকে এটা পসিবল না। কিন্তু ও বলার পর আমি কোনো কিছুই ভাবি নাই, আমি জাস্ট ইয়েস বলে দিছি। এবং পরে বাসায় আসার পর ও আমাকে ফোন দিছে, তুমি কিন্তু কালকে এসে বলবা না যে আমি তোমাকে গতকালকে যেটা বলছি না, মানে ঘরে বলছি, এই আর কি। তো ট্রিগার পয়েন্টটা ছিল আসলে ওই অধিকার নিয়ে কথা বলাটা। আর আরেকটা জিনিস বলি, যেটা সেটা হচ্ছে 2003 থেকে যেহেতু আমরা ক্লাস করছি একসাথে, সো আমাদের সার্কেলটাও দেখা গেছে যে খুব মিউচুয়ালি কমন হয়ে গেছে। সো আমি দেখছি যে ওর অনেক গুণগ্রাহী তৈরি হইতেছে, তারা ওকে প্রপোজ করতেছে, এবং সেগুলা মানে আটারলি রিফিউজড হইতেছে। সো এইটা আমাকে আসলে অনেক মানে মানে বাধ্য করছে যে ডিসিশনটা আসলে 2 বছর পরে নেওয়ার জন্য। ওকে অবজার্ভ করতেছিল কে প্রপোজ করে আমি না করি, এগুলো দেখে দেখে তখন ও, তুমি তো আমার সাহস পাইলা কেমনে, এটা তো বুঝতে। ওই যে বললাম যে ট্রিগার মোমেন্ট ছিল ওইটা, যে একটা মানুষ অধিকার নিয়ে কথা বলতেছে আমার সাথে, যে আমি কেন দেরি করলাম, এবং মানে এই কিছু ব্যাপার স্যাপার আমাকে বছরের পয়লা দিন মাপ নাই আর মানে আসলে আমি কথা রাখতে পারি নাই প্রথম দিন। সো ওইটাই আসলে আমাকে খুব কয়েকদিন আগে থেকেই ওর সাথে আমার কমিউনিকেশন গুলো একটু কেমন কেমন ছিল, যেটা হয় আর কি। তো এটা সাডেনলি ব্যাপারটা হয়ে গেছে আসলে। এটা খুব আমার দিক থেকে, ওর দিক থেকে আমি জানি না কতদিন ধরে এরকম করতেছে, বললো তো 2003 থেকে, কিন্তু আমার দিক থেকে আসলে ওরকম ছিল না। বাট হ্যাঁ, এটা ঠিক অবশ্যই ও বলার পর সাথে সাথে যেহেতু রাজি হয়ে গেলাম, সো ওইটা নিয়ে আমি কিছুদিন ধরে এটা নিয়ে একটু অন্যরকম একটা মেন্টালিটিতে হয়তো ছিলাম, এটা আমি এখন বুঝতে পারি। আমার ফ্রেন্ডরা হয়তো অনেকেই জানে, বাট জিনিসটা ছিল যে ওই 2003 থেকে যে বললাম অনেক দেখছি রিফিউজ হয়েছে অনেক কিছু। সো আমার ব্যাপারটা হয়েছে যে দেখেছি, শুনেছি, বুঝেছি অনেক কিছু, তো ছাড়িনি তোমার কিছু। কত সাহস দেখ, সে এত রিফিউজ দেখেও, এত মানুষজন দেখেও সে আবার সাহস করে বলে ফেলছে। প্রপোজাল স্পিচ আসলে ওইরকম মনে নাই, কারণ ওইটা একটা থতমত সময় ছিল আর কি। মানে আমার তো আসলে কোনো প্ল্যান ছিল না যে আমি একটা ফুল নিয়ে আসবো, গিফট নিয়ে আসবো, চিঠি নিয়ে আসবো, হাঁটু গেড়ে এখনকার সময় যারা প্রপোজ করে ওই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকবে। বাট জাস্ট আউট অফ দ্য কনভারসেশন ভাইবটা ওইরকম ছিল। আমার যতটুকু মনে পড়ে যে ও বাসায় ওকে পৌঁছে দিচ্ছিলাম রিক্সায় বসে আমি ওকে মানে এই প্রপোজালটা দিই আর কি, রিক্সায় বসে। এখন যে স্পেসিফিক ওইটা আসলে মনে নাই, তবে এখানে চন্দ্র সূর্যের একটা ব্যাপার ছিল, শুনলে অনেকটা শুনলে অনেকটা সিনেম্যাটিক মনে হইতে পারে। কারণ সূর্য ওই যে বললাম তখন ডুবতেছিল আর কি, সূর্য যে ডুবে যাচ্ছে, আমি তখন বললাম যে সূর্যটা সাক্ষী, সো আমি তোরে ভালোবাসি, সো তুমি কি বলো এই টাইপের আর কি, মুখের দিকে তাকাইছিলাম। না ও আমাকে তুই করে বলতো না, তুমি করে, কনভারসেশনটা তুমি করে। তুই করে অনেক কি বলতাম, স্পেসিফিকলি ওকে তুই করে। এটা আমি এখন বুঝতে পারি, ও সবাইকে তুই করে বলে, আমাকে কিন্তু তুমি করেই বলে আগে থেকে। ওর রিঅ্যাকশনটা ও আসলে এক্সপেক্ট করে নাই যে আমি আসলে ওকে প্রপোজ করব, এবং আজকেই ওকে প্রপোজ করব। ও মনে হয় যদি না ওর কোনো ইয়া থেকে থাকতো ভিতরে, যেটা আমি জানি যে ও আসলে এক্সপেক্ট করে নাই পুরো ব্যাপারটা। সো ও সাডেনলি এটা প্রপোজালটা পাইলো, এবং ও কম্পাইল করার আগে আমি হয়তো এমন ভাবে বলছি
যে ও মুখ ফসকায় হয়তো বলে ফেলছে যে আমিও। নরমালি কি হয়েছে, নরমালি যেটা হয় আমার আমার এই পর্যন্ত যেটা আমি দেখছি, কেউ যখন আমাকে প্রপোজ করছে আমি কিভাবে যেন তাদেরকে সরাসরি না করে দিছি, এবং সে বছর পর বছর ঘুরলেও কি আর একদিন ঘুরলেও কি আমি তাকে না করে দিছি, এবং আমার কখনোই কারোর প্রতি ওই ফিলিংসটা হয় নাই। মানে এটা আসলে হয়ে গেছে, বুঝছিস, আমি আসলে বোঝাইতে পারবো না তোকে। ও বলার পর আমি কেন না করতে পারলাম না, আমি কিন্তু প্রিপেয়ার্ড ছিলাম না। আমি অলওয়েজ প্রেফার করতাম যে বই দেওয়ার জন্য, বই। আর যদি তখন তো আমরা বেকার, তবে আমরা প্রচুর চিঠি লেখালেখি করছি, কিন্তু এটা মানে এটা সত্য কথা। সো চিঠিটা ওয়াজ অবভিয়াস, এটা অবভিয়াস ছিল। ও আমাকে দিত, আমিও প্রচুর চিঠি দিতাম, যদিও আমি খুব সুন্দর লিখতে পারি না, ও খুব সুন্দর চিঠি লেখে। তো ওই বইটা থাকতো, আমার ঠিক মনে নাই, মোস্ট প্রবাবলি বই ছিল, বাট একটা শাড়িও হতে পারে না। আমি শুধুমাত্র ক্লাস 3-তে থাকতে একবার আব্বার হাতে ধরা খেয়েছিলাম প্রেমের চিঠি নিয়ে। ওটা অবশ্য আমাকে লেখা, আমি লিখি নাই। এটা অবশ্য প্র্যাঙ্ক করছিল বলে আমার যেটা মনে হয়। সো এছাড়া আর কোনোদিন ধরা খেয়ে নেই। প্রেম কত বছর বলো? 16 হয়ে গেল। এখনকার অবস্থা যদি ধরি তাহলে 16 রানিং। বিয়ের আগ পর্যন্ত 5 বছর। আচ্ছা, এটা আমি বলি কারণ প্রবলেমগুলো সব আমার দিক থেকেই আসছে। সেটা হচ্ছে যে আমাদের রিলেশনশিপের শুরু থেকেই আমার কিছু জিনিস সমস্যা ছিল, যে ওই যে আব্বু রাজি না, মানে আমার ফ্যামিলি বিশেষ করে তাদের হচ্ছে প্রেমের বিয়েটা তারা পছন্দ করে না, যে প্রেমের বিয়েটা তারা মেনে নিবে না এই ধরনের। তো আমার ওইটা প্রথমে দেখা গেছে যে বিয়ে প্রপোজাল আসছে, প্রচুর বিয়ে প্রপোজাল আসছে, তারা যাচ্ছে বিয়ে দিতে, আমি ডিনাই করতেছি। তো তখন দেখা গেছে যে এটার আবার একটা একটু লম্বা একটা কাহিনী আছে, আমি শর্টকাটে বলি। এটা হচ্ছে কিভাবে আব্বা আম্মার কাছে আসলো নিউজটা। আমি দেই নাই কারণ আমি পাস করি না, যেহেতু আমরা ব্যাচমেট, সো ও পাস করে নাই তখনও। আর যাদের তখন ওই সময় যে বিয়ে প্রপোজাল গুলো আসতো, আমাকে যারা প্রপোজ করতো তারা হয়তো আমার ফ্রেন্ড বা আমার পরিচিত, কিন্তু যারা যেগুলো ফ্যামিলিগতভাবে বিয়ের প্রপোজাল আসতো সেগুলো কিন্তু বড়, তারা ওয়েল স্টাবলিশড। সো তখন আমি কি বলবো, সো ও তখনও পড়তেছে, আমাদের এখনো অনেক সময় বাকি, সো আমার তো একটা সময় দরকার। তারপরে যেটা হলো, এরকম বিয়ের প্রপোজাল আসতেছে, আমাকে বলা হচ্ছে, আমি একটা ডিনাই করতেছি। তো যখন আমি প্রত্যেকটা টপাটপ ডিনাই করা শুরু করলাম, তখন আমার মা বাবার একটু, বিশেষ করে আমার মাকে তো তুই চিনিস, মানে সে তো কতটা ইন্টেলিজেন্ট তুই জানিস, তো সেটা ধরে ফেলছে যে আমার মেয়ের কিছু একটা প্রবলেম আছে, যে কারণে সে সবই না করতেছে, না শুনেই না করে দিচ্ছে, শুনতেছেই না, সিভিটাই দেখতেছে না। তো তখন কি হলো, তো ও আর আমি স্বাভাবিকভাবে এগুলো নিয়ে একটু টেনশনে আছি, আমি ওকে নানা ধরনের কথা বলতেছি যে কি করা যায়, এরকম সেরকম, ও একটা টেনশনে আছে। আচ্ছা, এর মধ্যে এক পর্যায়ে আমার একটা বিয়ের প্রস্তাব আসে পরিচিত একটা থ্রুতে। তো তখন অবস্থাটা এমন হয় যে বাধ্য হয়ে আমার ছেলের সাথে কথা বলতে হয় যে আমার এরকম একটা রিলেশন আছে, মানে অন্য কোনো উপায় পাচ্ছিলাম না আমি, যে কোনোভাবেই এটা আমি বন্ধ করতে পারছিলাম না, বা বৌমুকে আমি বলার ওই ধরনের সাহসটাও হয়তো ছিল না তখন। আমি ভাবলাম যে তাহলে ছেলেকে বলি, যে তাহলে এটা হয়তো বন্ধ হয়ে যাবে আপাতত। তো ছেলেকে যখন আমি বললাম যে আমার রিলেশন আছে, তখন ব্যাপারটা ঘটলো উল্টো। সে তখন আমার বাসায় জানিয়ে দিল, তখন আমার আম্মু জানতে পারলো যে আমার একটা রিলেশন আছে। তো রিলেশন আছে, ভালো কথা, আমাকে জিজ্ঞেস করা হলো, আমি বললাম হ্যাঁ আছে। আব্বুকে তো প্রচন্ড ভয় পাই ওই সময়টা, সো আব্বুর সাথে আমার কথাই হয়নি। তখন কিছু বেশ স্ট্রং প্রপোজাল নিয়ে আব্বু রেডি, যে কোনো একটা বেছে নাও, বিয়ে করে ফেলো, এই ধরনের একটা ব্যাপার ছিল। সো আম্মুকে আমি যেটা বলছি, যে আম্মুর সাথে আমার খুব কনভারসেশন হতো, আম্মু এটা বলতেছে তোমার আব্বু এটা কোনোভাবেই মানবে না, এবং আমিও এটা রাজি না, ঠিক আছে, কারণ ছেলে এখনো স্টাবলিশডই না, সো আমরা কেন ওয়েট করব, এই ধরনের একটা ব্যাপার, আর তুমি কেন পছন্দ করছো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। পরে যেটা দেখা গেল, ওটা নিয়ে অনেক কনভারসেশন, অনেক স্ট্রাগল আমাকে পোহাইতে হয়েছে, এবং আমি পোহানোর কারণে ওকে সেই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটার জন্য সুক্তিতন নিয়ে আমি 3 জনে মার খাইছি, মানে আমার 2 বোন এবং আমি। তারপরে যেটা হয়েছে যে করতেই হবে, কেন এরকম, মানে এত বড় সাহস আমি কি করে পেলাম, অমুক তমুক বিভিন্ন ধরনের ইয়ে হচ্ছে। আমার আব্বু আম্মুকে তুই চিনিস, ওনারা ছোটবেলা থেকে গান শেখাইছে, খুব উদার মনের, কিন্তু সব দিকে উদার মনের, বাট এই দিকটাই এসে কেন জানি তারা আমার ব্যাপারটা মেনে নিতে পারতেছিল না, হয়তো তাদের এক্সপেকটেশন অন্যরকম কিছু ছিল। এখন পরে যেটা হলো যে আম্মুর সাথে আমার লাস্ট যে কনভারসেশনটা হয়েছে, অনেকদিন অনেক কিছু এই সেই নানা ধরনের কনভারসেশন, তার মধ্যে যেটা হয়েছে লাস্টে আমি যেটা বললাম যে
আমি ওর সাথে বিয়ে না হলে আমি বিয়ে করব না, এই কথাটা আম্মুকে আমি বলছিলাম। সেই দিনের পর থেকে আম্মু আর আমাকে কিছু বলে না। সে বুঝতে পারছে যে অনেক চেষ্টা করার পরেও যখন দেখছে যে না এটা আসলে সম্ভব না, সো অনেক ভালো ভালো অফার দেওয়ার পরেও আমি যেহেতু সরতেছি না এর মধ্যে, মানে চাকরির মানে বিয়ের বাজারের আর কি, তখন আম্মু কি করলো, আম্মু এটা বলার পর তারপরে টিফতি বলতে পারবে ভালো, তারপরে আমার আব্বু মেনে নিবে না। এবং তখন আম্মু বুঝতে পারলো যে আসলে আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসাটা একদমই সম্ভব না, ব্যাপারটা মানসিক পর্যায়ের, এটা কোনো হিসেব নিকেশের ব্যাপার না। সো আম্মু কি করলো যে আম্মু তখন চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, তখন আম্মুই প্রথম রাজি হয়ে আব্বুকে কিভাবে রাজি করানো যায়, যেহেতু আব্বু বলে দিছে যে এটা আমি কোনো দিনই হবে না, এটা আমার মেয়ে কেন নিজে পছন্দ করবে, আমি এই ছেলের কাছেই দিতাম কিন্তু আমার মেয়ে নিজে পছন্দ করতে পারবে না, আমি পছন্দ করে 10টা দেখে একটা বিয়ে দিব, এরকম আর কি। তো পরে যেটা হলো যে আম্মু আমার এক চাচা মানে আমার আব্বুর এক বন্ধু তার সাথে যোগাযোগ করলো, তার কথা আবার আব্বু খুব শোনে, তাকে নিয়ে আসলো আমাদের বাসায়, এনে তার সাথে ডিসকাশন করে এরপর ইফতির সাথে দেখা করে তারা এগুলো অনেক কিছু করছে। বলো। যোগাযোগটা আসলে ডিফারেন্ট লেভেলে চলতেছিল আর কি, আমার সাথে ডিরেক্ট যোগাযোগ হয়নি। সো আমি থাকি খিলগাতে, ওরা থাকে নিকুঞ্জতে। সো আমি যেটা জানতে পারলাম এলাকার লোকজন মারফত, অলরেডি একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি আমার পরিবারকে আই হ্যাভ অলরেডি ম্যানেজড, যে আমার বাবা মাকে আমি অলরেডি বলে রাখছি যে এটা মেয়ে, তারাও জানতো এবং তাদের কোনো আসলে অবজেকশন ছিল না। আর এর মাঝখানে যখন এই ধরনের কনভারসেশন হচ্ছিল, আমার মনে হয় ওই যে বিয়ের যে একটা প্রস্তাব আসা, একজন যে কোনো থ্রুতেই আসা এবং তাকে যে ডিসক্লোজ করা যে আমার আসলে একটা রিলেশন আছে, তো এরপরে দেখা গেল যে এটা নিয়ে ওদের বাসায় খুব হুলস্থুল অবস্থা। সো এই হুলস্থুল অবস্থার মধ্যে ও একবার ওই যে বলে ফেললো যে আমি ওকে ছাড়া বিয়ে করবো না। একটা কথা মনে হয় বলছিল, একটা শব্দ যে ডিটারমাইন্ড, এই টাইপের কোনো একটা কথা বলছিল, যেটা আসলে তাদেরকে খুব মানে ক্লিক করে মাথায় আর কি, যে তাহলে তো এখন আমাদের আসলে চিন্তা ভাবনা করা দরকার। থাকে না আসলে বাড়ির বড় মেয়ে, তাদের নিয়ে এক ধরনের পারসেপশন বাবা মার থাকেই, এক ধরনের ভয় থাকে, এক ধরনের ব্যাপার কাজ করে, এই জন্যই হয়তো তারা আসলে এরকম ছিল আর কি ইনিশিয়ালি। সো এই ঘটনার পরপর যেটা শুরু হইলো যে আমাদের এলাকায় লোকজনের যাতায়াত শুরু হয়ে গেছে, তো ওইখানে আসলে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে যে আসলে ছেলে কিরকম, ছেলের বাবা কি করে। তো আমরা আসলে ওই খবরটা পাইতাম যে হ্যাঁ এরকম আসছিল খোঁজ খবর নিতে ইফতির ব্যাপারে আর কি। এরপরে হচ্ছে আমার শাশুড়ি, আমি তখন জাস্ট একটা জব স্টার্ট করি আমাদের ইউনিভার্সিটিতে, সিভি এর মধ্যে বায়োডাটা পাঠাইতে হয়, আমি সিভি পাঠাইছি, আমি সিভি পাঠাইছি চাকরির জন্য বিভিন্ন জায়গায়, কিন্তু আমি বায়োডাটা জিনিসটাকে মানে বিয়ের জন্য বায়োডাটা যেটা হয় ওটা আমার প্রথম তৈরি করা, এবং এইটা আসলে আমার জন্য একটা অন্যরকম ব্যাপার ছিল। যাই হোক, আমরা বায়োডাটা তৈরি করি, আব্বা একটা ফরম্যাট দিছিল ওইটার উপরে বেস করে, তো বায়োডাটা পাঠাই। পাঠানোর পরে ওর মা আর কি প্রথম যাকে পাঠায় তিনি হচ্ছেন যে আমার শ্বশুরের খুব মানে সুহৃদ একজন মানে লোক আর কি, কাছের একজন লোক, বন্ধু মানুষ। তো উনি আসেন, উনি আমাদের সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমি জানি না হোয়াট হ্যাপেন। তারপরে উনি বাসায় গিয়ে বুঝান আমার শাশুড়িকে, আর এর মধ্যে তো আমাদের বংশ পরিচয় উন্মুক্ত সব খোঁজ খবর নেওয়া শেষ আমার শ্বশুরের তরফ থেকেই হয়তো। আর শাশুড়িকে জানানোর পরে আবার শাশুড়ি আসেন আমার সাথে দেখা করতে। এর মাঝখানে আমি ওদের বাসায় অবশ্য 2 দিন আসছিলাম কম্পিউটার ঠিক করতে, সেটা ওনারা জানতেন না। সো আমার শাশুড়ি অলরেডি আমার মানে ফেস উনি চিনেন আর কি, বাট আমি আসলে 2 দিন গেছিলাম, 2 দিনই পিসি ঠিক করতে গেছিলাম। এর মধ্যে একদিন পিসি ঠিক করতে গেছিলাম, বাট ও অসুস্থ ছিল অনেক, ওইটা দেখতেও গেছিলাম, পিসিটাও ঠিক করতে গেছিলাম, ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, শাশুড়ির সাথে কথা হয় এবং তারপরেই হচ্ছে যে আমার বাসা থেকে আমি আসলে ইনিশিয়েট করা শুরু করি যে জিনিসটাকে কিভাবে পুশ করা যায়, যেহেতু একটা ফর্মাল অ্যাপ্রোচে যাচ্ছে। আমার বাবা মাকে আমি ওইভাবে বুঝাই যে এরকম তোমরা তো রাজি ঠিক আছে, বাট আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারটা এরকম হইতে পারে যে মানে ওনারা আসলে এই মানে রাজি নাও হইতে পারে, সো ইউ পিপল হ্যাভ টু কনভিন্স দেম। সো তারা আসলে ওইটাতে এগ্রি করে, তারা আসে, কথাবার্তা বলে এবং আলটিমেটলি যা হয় আমার মনে হয় যে ফার্স্ট কনভারসেশনের পরেই তারা ফ্যামিলি যখন বসে, আমার মনে হয় তখন জিনিসটা আরো খুব
ইজিয়ার হয়ে যায় এবং খুবই ইজিয়ার হয়ে যায়, আর কোনো আসলে সমস্যাটা থাকে না। তারপরে কিন্তু খুব ধুমধাম করে যেভাবে নিয়ম মতো ওভাবেই হয়েছে। এবং এখনকার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার বাবা এবং মা ওকে ছাড়া কিছুই বোঝে না, বড় জামাই মানেই তারা অন্ধ, এবং খুবই আদর, খুবই ভালোবাসা। এবং আমি এখন মাঝে মাঝে বলি যে কি করছো আগে, এই আর কি। মানে আমার কথা হচ্ছে যে তাদের মনে একটা এক্সপেকটেশন ছিল যে আমি বড়, তারা মানে তাদের মতো করে একটা বিয়ে দিতে চায়। এই আমাদের বিয়ের 3 বছর পরে আমার মেয়ে হলো। ওর নাম লিয়ানা আনশরা আহমেদ। ও এখন একটা উত্তরাতে একটা স্কুলে পড়ছে, BPSSTS স্কুল। ওখানে FS2 ফাউন্ডেশন স্টেজ 2 তে পড়ছে। সে কি পছন্দ করে বলো? গান গাইতে পছন্দ করো, নাচ করতে পছন্দ করো? পছন্দ করে। এক্সপেকটেশন মিস না, আসলে ওই থাকে না যে ভূমিকম্প হওয়ার পরে ওটা কিন্তু একটা আফটার ম্যাথ থাকে, মানে ওইটা হইতে থাকে আর কি। সো এক্সপেকটেশন আসলে আমি তো পছন্দ করি বিয়ে করছি, সো আমার এক্সপেকটেশন মতোই আসলে আমি আমার মানুষকে চুজ করছি যে আমি কার সাথে খাপ খাওয়াতে পারবো, কে আমার সবকিছু মাইনে নেবে, কে আমাকে সামনে আগায় নিয়ে যাবে। সো আমি যেটা বলবো যে এক্সপেকটেশন বলতে যে যেটা বোঝায় যে যদি এরকম বোঝায় যে ব্যাপার ওর অনেক দাবি দেওয়া, ওর অনেক এরকম কিছু, ওরকম নাই। আমি যখন 2010-এ আমাদের যখন বিয়ে হয় তখন আমি জাস্ট একটা জব থেকে আমি জাস্ট একটা জবে সুইচ করেছি। আমি আসলে অতটা প্রিপেয়ার ছিলাম না যে এখন আমি বিয়ে করব, ব্যাপারটা যে আসলে এই মায়ের নিচে মাটি নাই এখনো, ইনকামটা আসলে এরকম ভালোভাবে এখনো স্টার্ট করতে পারি নাই। বাট ও আমাকে অনেক সাপোর্ট দিছিল তখন মেন্টালি, যে আমরা নিজেরা শুরু করবো আর কি, আমাদের জিরো থেকে আমরা শুরু করবো। সো ওই জিনিসটা এখনো আছে, ওর আসলে ওই ধরনের কোনো দাবি দেওয়া নাই। আর এর বাইরে যেটা আছে মানে সেটা হচ্ছে যে ওই মানে চাপ প্রয়োগ করা আর কি, ওইটা তো থাকেই। কারণে অকারণে বিভিন্ন উপায়ে মানে চুন থেকে পান খুশিতে ওই চাপটা থাকে, ওইদিকে আমরা না যাই না। ব্যাপারটা ওরকম না। আমার যেমন ওই যে একই কথা বারবার বলছি, ছোটবেলা থেকেই আমার ওরকম কোনো প্রেম করব বা ওই ধরনের ভালোবেসে বিয়ে করবো এই ধরনের কোনো ইচ্ছাই ছিল না। বাট ও মানুষটাই এমন, মানে ও আমার হাজবেন্ড বলে না, ও মানুষটাই এমন, ওকে সবাই খুব পছন্দ করে ওর সাথে যারা মেশে। এটা হচ্ছে হয়তো ফ্রেন্ড হিসেবে বা কলিগ হিসেবে বা যে কোনো ভাবেই, বাট ও মানুষটা অসাধারণ একটা মানুষ। আমার দেখা পৃথিবীতে আমার বাবা এবং ও এই দুজন, মানে বিশেষ করেও আমি বলবো যে ও এতটাই অনেস্ট, কখনোই আমি ওকে কোনো ধরনের দুই রকম কথা আমি বলতে দেখি নাই বা শুনি নাই। এটাতে আমার অনেক সময় সমস্যাও হয়ে যায় এখন, যেটা হচ্ছে সবসময় বেশি অনেস্ট। কিন্তু ওর মানে ও হচ্ছে হয় না যে ও বলেই হয়তো আমি এত সুন্দরভাবে সংসারটা করে যেতে পারছি, ব্যাপারটা এরকম। তার মানে এই না যে আমাদের সমস্যা হয় না, আমাদের ঝগড়া হয় না বা আমাদের মতের অমিল হয় না, সবই হয়। কিন্তু তার মধ্য থেকেও আমাদের দুজনের মধ্যে যেটা সবচাইতে ভালো আমার মনে হয়, মানে আমাদের রিলেশনশিপটা এই পর্যন্ত আসার বা আমরা মনে করি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবকিছুর পরেও, সেটা মনে হয় হচ্ছে যে ওর ব্যাপারটা আমি বুঝি, আমারটুকু ও বোঝে, এরকম আর কি। আমাদের মনের মিলটা ওই রকম। সো কিছুটা ওর একটু রাগ বেশি, রেগে গেলে মাথা ঠিক থাকে না, এই ধরনের কিছু প্রবলেম আছে। তো ওগুলো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আসলে কখন কি করতে হবে, ওটা কিভাবে সামাল দিতে হবে, রাগের আগে জল হয়ে গেছে। রাগটা আসলে আমি আসলে কথা দেখা যায় যে আসলে কম বলি এইসব ক্ষেত্রে। সো আমার যেরকম রাগ চলে আসে প্রচন্ড, ওরও রাগ আছে প্রচুর, আমারও রাগ বেশি। বাট আমার মনে হয় সমস্যা হয় না।
a dream.